প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত বিশ্লেষণ টিভিএস ইনসাইটে আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম পোর্টের একটি ঘটনা নিয়ে, যেটা আমরা জানি যে বাংলাদেশের আসলে ইকোনমির লাইফলাইন এবং আমাদের যে এক্সটার্নাল ট্রেড, ইম্পোর্ট, এক্সপোর্ট, এগুলোর আসলে 90% উপরেই কিন্তু চিটাগং পোর্ট দিয়ে আসে। খুবই সেন্সিটিভ এবং বাংলাদেশের অন্যতম প্রধান যে কেপিআই, তো সেটা বলা যেতে পারে। খুবই এখানে সিকিউরিটিও অনেক হাই থাকে। তো এর মধ্যে ইন্টারেস্টিং হচ্ছে যে 250টি কন্টেইনার উধাও, যার হদিস পাওয়া যাচ্ছে না, এবং সেটা নিয়ে যারা ইম্পোর্টার এবং কাস্টমসের যারা আছেন অথরিটি, চিটাগং পোর্ট অথরিটি, তো আসলে এই দায়টা কেউ নিচ্ছেন না বলে আমরা জেনেছি। সো টিবিএসে আজকে এ সংক্রান্ত একটি ডিটেল রিপোর্ট পাবলিশ হয়েছে। রিপোর্টটি করেছেন আমাদের টিবিএসের স্টাফ করেসপন্ডেন্ট চিটাগংয়ের মিজানুর রহমান ইউসুফ। সো দর্শক, আমরা এই ঘটনাটি নিয়ে মিজানের সাথে আলোচনা করব এবং আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। ইউসুফ, আপনি আছেন? ইয়েস। ইউসুফ, আপনাকে স্বাগতম টিভিএস ইনসাইটে। জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, ঘটনাটা আমি একটু ব্রিফলি বললাম যে আসলে ঘটনাটা কি। 250টি কন্টেইনার উধাও, এই ঘটনাটা আসলে আপনি একটু সংক্ষেপে প্রথমে বলেন যে কি কি ঘটেছে। আসলে ঘটনার সূত্রপাতটা হয়েছে গত বছর। একজন বিডার একটি নিলামে 80 লাখ টাকা দিয়ে একটা কন্টেইনার, একটা ফ্যাব্রিক্স এর একটা কন্টেইনার কিনেছিলেন। তিনি যখন এই ফেব্রুয়ারি মাসে এই পণ্যটা ডেলিভারি নিতে গিয়েছেন, তখন দেখলেন যে তিনি যেই জায়গায় এই কন্টেইনারটা থাকার কথা ছিল সেখানে কন্টেইনারটা নেই। এরপর কাস্টমস কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষকে একটা চিঠি লিখে যে এই কন্টেইনারটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা এটা খুঁজে দেন। প্রায় 2 মাস এটা নিয়ে তদন্ত করার পরে বন্দর কর্তৃপক্ষ জানায় যে এই কন্টেইনারটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা খুঁজে পেলে পরে আপনাদেরকে জানাবো। এখান থেকে কাস্টমস কর্তৃপক্ষের একটা সন্দেহ জাগে যে তাদের যে অনেকগুলো কন্টেইনার এখানে থাকে, বিশেষ করে এআইআর শাখার, ওরা করে কি কোনো একটা সাসপিশিয়াস সিস্টেমে লক করে রাখে। তার যদি কোনো নেগেটিভ আপনার ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে এবং তার যদি তাকে নিয়ে এই পণ্যে কোনো ধরনের শুল্ক ফাঁকির যদি কোনো সন্দেহ থাকে, তখন সেই ইয়াটাকে সিস্টেমে লক করে দেওয়া হয় এবং এটাকে তদন্ত করা হয়। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, অনেক সময় এই প্রক্রিয়া কোর্টেও যায়। এরকম বেশ কিছু লক করা কন্টেইনার তারা ইয়ার্ডে গিয়ে খুঁজে না পেয়ে, যেখানে থাকার কথা সিস্টেমে যেখানে দেখাচ্ছে সেখানে না পেয়ে, তারা বন্দরকে গত বছরের অক্টোবর একটা চিঠি দেয়। তো এরকম যেমন 2021 সালের, এর মধ্যে 2021 সালের 83টি, 22 সালের 61টি, 23 সালের 40টি এবং 24 সালের 66টি, টোটাল 250 কন্টেইনার তারা খুঁজে না পেয়ে বন্দরকে চিঠিটা দেয়। তবে 2 মাস 3 মাস পেরিয়ে গেল, বন্দর কর্তৃপক্ষ কোনো জবাব না দেওয়ায় তারা পরপর আরো 3টি চিঠি, এপ্রিলে আরেকটা লাস্ট একটা চিঠি দিয়েছে, কিন্তু বন্দর কর্তৃপক্ষ এই চিঠির কোনো জবাব দেয়নি এখনো পর্যন্ত। গত 9 মাসে 4টা চিঠি দেওয়ার পরও বন্দর কর্তৃপক্ষ এই কন্টেইনার গুলো লোকেট করতে পারেনি, যে তারা বলতে পারবে যে আমার অমুক ইয়ার্ডের অমুক জায়গায় আছে, এই কথাটা বলতে পারছে না। তো এটা নিয়ে দীর্ঘদিন ধরে চিঠি চালাচালি হচ্ছিল। এর ভিতর আমরা বিষয়টা জানলাম এবং আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করছি। তো এখন পর্যন্ত আসলে এই কন্টেইনার গুলো কোনো হদিশ নেই বললেই চলে। আচ্ছা, এই যে হদিস নেই, আপনি যেটা বললেন যে 21, 22 এবং 23, 24 এই 4 বছরের এই ঘটনা ঘটেছে, তো এটা তো ধরেন যে বেশ আগে, 5-6 বছর আগে ঘটেছে। তো এগুলো তারপরে আসলে আপনার এই কাস্টমস অথরিটি কখন এটা প্রথম শনাক্ত করলো যে আসলে এই কন্টেইনারগুলো তো খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তাদের কেন এটা তাদের এই মনে এই প্রশ্নটা আসলো যে একটু খুঁজে দেখা দরকার, এতদিন তারা যে জিনিসটা খোঁজ নেয়নি, তো এটা আসলে কেন তাদের হঠাৎই মনে হয়েছে, নাকি রেগুলার কোনোভাবে কোনো কিছু তারা বুঝতে পেরেছে?
আমি একটু আগে বললাম যে ওই গত বছরের ফেব্রুয়ারি থেকে অগাস্টের মধ্যে এটা নিয়ে বেশ চিঠি চালাচালি হয়েছে তাদের মধ্যে, যে একটা একটা অ্যাকচুয়ালি দুইটা কন্টেইনার পাওয়া যাচ্ছিল না, যেগুলা অকশনে বিড হওয়ার পরে বিক্রি হয়ে গেছে, ওগুলো ডেলিভারি দেওয়া যাচ্ছে না। আচ্ছা, তখন কাস্টমস এর সন্দেহ হলো যে আচ্ছা এই দুইটা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, আর বাকি যে আমাদের আরো অনেক কন্টেইনার পড়ে আছে সেগুলোর কি অবস্থা, আমরা একটু খোঁজ নেই। তারা নিজেরা গিয়ে লোকেট করার চেষ্টা করে, না পেয়ে পরবর্তীতে তারা বন্দর কর্তৃপক্ষকে চিঠিটা লেখে। তো এখান থেকেই আসলে এই ঘটনার সূত্রপাত মূলত। তবে এরকম এগুলো যে নতুন কোনো ঘটনা তাও না। হ্যাঁ। সম্প্রতি বন্দর চেয়ারম্যান বিষয়টি অনেকটা একটা কয়েকদিন আগে, খুব সম্ভবত 1 তারিখ, এই জুলাইয়ের 1 তারিখ তখন উনি এক প্রকার যে একটা সিন্ডিকেট অনেকদিন ধরে এখান থেকে ফোর্স দিয়ে কন্টেইনার বের করে যাচ্ছে এবং তারা এটা নিয়ে তদন্ত করেছে। তো উনি অনেকটা স্বীকার করে নিয়েছেন যে অনেকটা অসহায়ত্ব প্রকাশ করেছেন যে এখান থেকে কন্টেইনার বের হয়ে যাচ্ছে এবং আমরা সেগুলা বন্ধ করতে পারছি না। এটা তো আপনার খুবই ধরেন যে খুবই হাইলি একটা প্রোটেক্টেড এরিয়া, এখানে যে কেউ ইচ্ছা করলে তো ভিতরে ঢুকতে পারে না, তাই না? এবং এখানে নির্দিষ্ট কারো না, দায়িত্ব আছে যে এটার টেক কেয়ার করা। যেহেতু এগুলো সন্দেহজনক কন্টেইনার ছিল, এগুলোকে হয়তো তারা টেস্ট করবে, চেক করার পরে তারপরে এগুলো রিলিজ দেওয়ার কথা বা যেটা আটকিয়ে রাখার কথা সেটা করবে। তো এখানে আসলে মূল দায়িত্বটা কাদের ছিল যে এই কন্টেইনারগুলো একটু টেক কেয়ার করে রাখার জন্য? আমরা স্টোরিটা করার সময় আসলে এই দায়টা কার সেটা নির্ধারণ করার জন্য বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তার মধ্যে আমরা যেটা জানতে পারলাম, একটা কন্টেইনার যখন একটা পণ্য মূলত ট্যাক্সেশন হয়ে যাওয়ার পরে যখন কাস্টমস এর কাজ শেষ হয়, সেই পণ্যটা ডেলিভারি নেওয়ার জন্য প্রথমে যেতে হয় ওয়ান স্টপ সার্ভিসে। এটা কয়েক ধাপে সেখানে এন্ট্রি করে মোট 24টা টেবিল ঘোরার পরে একটা কন্টেইনার 24টা টেবিল, মূলত 24টা সিগনেচার নিতে হয় একটা বিল অফ এন্ট্রিতে, এবং প্রত্যেকে বিষয়টা চেক করেন যে এই ডকুমেন্টটা ঠিক আছে কিনা এবং যিনি এই ডকুমেন্ট নিয়ে এসেছেন তিনি এই 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 ডকুমেন্টের মালিক কিনা, এবং এই যে কাস্টমস ক্লিয়ারেন্সটা তার কাছে সঠিকভাবে আছে কিনা সবকিছু চেক করার পরে, ধাপে ধাপে চেক করার পরে এটা গেট পর্যন্ত আসে। তাহলে এখানে যে 24টা টেবিল যে ঘুরে তারা সবাই কিন্তু এইটার পেছনে দায়ী, কারণ একটা সিগনেচার যদি না থাকে সেই পণ্যটা কিন্তু বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। তার উপর এই বন্দরের সিকিউরিটি মনিটর করার জন্য 2000-এর উপর আপনার সিসিটিভি ক্যামেরা আছে। এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করে। সরকারের আপনি আপনি জেনে থাকবেন যে সিএনসিটিটা তো আপনার নিয়ন্ত্রণই করে ড্রাইডক, যেটা বাংলাদেশ নেভির একটা প্রতিষ্ঠান। এখানে বন্দরের নিজস্ব সিকিউরিটি ফোর্স আছে, আবার বিভিন্ন বাহিনীর ফোর্সও থাকে এখানে। তাহলে খুব হাই অ্যালার্ট এবং হাই সিকিউরিটি একটা এলাকা, যেখানে আসলে পাস ছাড়া ঢোকাও যায় না, এবং ওই পাস ছাড়া ওই ওই বেরোয়ার সময় তাকে দেখাইতে হয় যে আমি এই পাস দিয়ে বেরোই, এখানে ঢুকেছিলাম। এবং এই পাস দেওয়ার সিস্টেমটাও কিন্তু ইলেকট্রনিক, সবকিছু ইলেকট্রনিক। এরপরেও এখানে যেটা হলো যে 24টা সিগনেচার লাগে, মানে 24টা টেবিল ঘুরছে, 24টা অফিসারের সাথে এনগেজ, তো আপনি তারপরে কন্টেইনারগুলো উধাও হয়ে যাওয়া, এর মানে কি যে কেউ আসলে ফেক কাগজপত্র তৈরি করেছে? যদি রিয়েলি হলে তো এটা ডিটেক্ট করা সম্ভব যে আসলে কারা সাইন করেছে, সো তাদের জিজ্ঞাসা করলে তো অনেক কিছু বের হতে পারে। কিন্তু এটাকে আপনি জেনেছেন যে এগুলো তারা জাল কাগজপত্র তৈরি করে এর সাথে কোনো চক্র আছে, তারা এই কন্টেইনারগুলো বের করে দিয়েছে, এরকম কোনো কিছু কি ঘটেছে? এটা বন্দর চেয়ারম্যান নিজেই স্বীকার করেছেন যে জাল কাগজপত্র দিয়েই এই কন্টেইনারগুলো এখান থেকে বের হচ্ছে। তবে বন্দরের যে এখানে দুর্বলতা সেটা হচ্ছে তারা বলছেন বারবার তাদের ডিজিটালাইজেশন হয়েছে, প্রত্যেকটা বিষয় এখানে তাদের টিওএস যেটা টার্মিনাল অপারেটিং সিস্টেমে তো তারা এগুলা ইনপুট দেওয়া থাকে। তাহলে টার্মিনাল অপারেটিং সিস্টেমে যদি ইনপুট দেওয়া থাকে
পোস্ট ডকুমেন্ট দিয়ে কিভাবে পণ্যগুলো বের হচ্ছে, এখানে একটা Right. প্রশ্ন থেকে যায়। রাইট, তো কি বলছেন তারা? আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে আসলে ভেতরের মানুষ যদি জড়িত না থাকে এই কন্টেনার গুলো বের হওয়ার আসলে কোনো সুযোগই নেই এখানে। ওখানে একটা ধরেন একজন সাধারণ মানুষ ঢুকতে যেখানে অনেকগুলো ধাপ পার হয়ে অনেক যাচাই বাছাই করে তাদেরকে ঢুকতে হয়, সেখানে কিভাবে এরকম একটা চক্র, যারা একটা সিন্ডিকেট, বন্দর চেয়ারম্যান নিজেই স্বীকার করেছেন একটা সিন্ডিকেট এখানে আছে যারা দীর্ঘদিন ধরে এখান থেকে পণ্য বের করে নিয়ে যাচ্ছেন এবং সবার চোখে ধুলো দিয়েই নিয়ে যাচ্ছেন। তো এটা আসলে রাষ্ট্রের নিরাপত্তার জন্য বেশ বড় একটা হুমকি বলে ব্যবসায়ীরা এবং বিশেষজ্ঞরা মনে করছেন, যে এমন একটি হাই অ্যালার্ট হাই সিকিউরিটি কি ইনস্টলেশনে কিভাবে এভাবে একটা চক্র ফোর্স ডকুমেন্ট দিয়ে পণ্য খালাস করে নিয়ে যাচ্ছেন। রাইট। তো এই যে ঘটনা ঘটেছে, ওকে, এখন সামনে কি হবে? কারণ যারা ইম্পোর্টার আছে তারা তো আসলে উদ্বিগ্ন যে এরকম যদি হয় তার কোটি কোটি টাকার মাল পোর্ট থেকে উধাও হয়ে যাবে আর এখানে সে ব্যাংকের ডিফল্টার হয়ে যাবে, সবাই উদ্বিগ্ন। তো এখানে কি ধরেন কাস্টমস অথরিটি বা চিটং পোর্ট অথরিটি, তো এরা কি এই বিষয়টা নিয়ে তারা কোনো তদন্ত করবে বা তারা কমিটি অনেক সময় এগুলো তো ইনভেস্টিগেট করে যে জিনিসটা এরকমের, তো সেরকম কি কোনো কিছু তারা বলছে? আসলে ভাই এখনো পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ কোন ধরনের অফিসিয়াল প্রতিক্রিয়া তারা আপনি কি জানায়নি। এই প্রশ্নটা করেছিলেন তাদের? যে আমি 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 ব্যক্তিগতভাবে বন্দর চেয়ারম্যান এবং বন্দরের সচিবকে প্রশ্নগুলো করেছিলাম, তারা এখনো পর্যন্ত কোনো রিপ্লাই দেননি। তবে একটা বিষয়, এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয় বন্দরের জন্য। এর আগেও 2020 সালেও এরকম বেশ কিছু কন্টেইনার মিসিং ছিল। এই ঘটনায় তদন্ত হয়েছে, কিন্তু ওই তদন্তের রিপোর্ট কখনো প্রকাশ হয় নাই। কয়েকজনকে আপনার বরখাস্ত করা হয়েছিল এবং ঘটনাটা ধামাচাপা পড়ে গিয়েছে। তো গত 5, 6, 7 বছরে এই ঘটনার কে খবর নেয়নি, যে কারণে এই আবার নতুন করে এই ঘটনাটা ঘটলো। তবে বন্দরে যারা কাস্টমস এজেন্ট হিসেবে কাজ করেন তাদের কথা হচ্ছে এটা খুব সাধারণ একটা বিষয়, বন্দর থেকে একটা পণ্য গায়েব হয়ে যাবে এবং তার জন্য প্রতিকারও নেই। কার কাছে আপনি প্রতিকার চাইবেন? প্রতিকার চাইতে গেলেই দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, কিন্তু আসলে কোনো প্রতিকার পাওয়া যায় না। তো অনেকে হাল ছেড়ে দেন, আবার কেউ কেউ কোর্টে গিয়ে মামলাও করেন, কিন্তু সেগুলো বছরের পর বছর চলতে থাকে। আলটিমেটলি এটা পুরো সিস্টেমটা ব্যবসায়ীদের জন্য বলেন, রাষ্ট্রের জন্য বলেন, এটা একটা বেশ বড় একটা উদ্বিগ্ন হওয়ার বিষয়। এটা কি আপনার যদি অটোমেশন করে যে পুরো জিনিসটা, আপনি যেটা বললেন যে ইলেকট্রনিক সিগনেচার বা ক্লিয়ারেন্স এগুলো হয়েছে, সো ফুল যদি পোর্টের এই অপারেশনসটা অটোমেট করা হয়, তাহলে কি এই ধরনের পিলফারেজ বা এই যে যে কন্টেইনারের মতো বড় একটা জিনিস উধাও হয়ে যাওয়া, এটা তো আসলে হাউ পসিবল, এটা নিশ্চয়ই দর্শকরা জিনিসটা ভাববে যে তো এটা আসলে তাহলে আসলে অটোমেট করলে কি এই জিনিসগুলো কমতে পারে বা বন্ধ হতে পারে? কি বলে অথরিটি? অটোমেশন যে প্রসেসটা ওটা দীর্ঘদিন ধরে চলছে ভাইয়া। দেখেন এই যেমন কাস্টম যেমন ওয়ার্ল্ড ডেভেলপ করছে, বন্দর কর্তৃপক্ষ বেশ কিছু তাদের টিওএস যেটা টার্মিনাল অপারেটিং সিস্টেম, তারপর পোর্ট স্কাই নামে তারা আরেকটা প্ল্যাটফর্ম করছে। এখন অটোমেশনের কাজটা চলছে, কিন্তু অটোমেশনটা এখনো পর্যন্ত যেই উদ্দেশ্যে করা হয়েছে যে এইসব পিলফারেজ কিংবা ফোর্জারি রোকা মানে থামানোর জন্য, সেরকম কোনো এখনো আসলে তেমন কোনো রেমেডি আসলে পাওয়া যাচ্ছে না। তবে অটোমেশনের কোনো বিকল্প নেই, তবে অটোমেশনের পরেও যে নজরদারিটা যেরকম স্ট্রং হওয়া দরকার সেদিকটাই আসলে নজর দিতে হবে। কারণ দিন শেষে সিস্টেম তো ব্রিচ হইতে পারে, কারণ সিস্টেম হ্যাক হইতে পারে। এখন ওইখানেও যদি এক্সপার্টাইজ না থাকে, তাহলে আলটিমেটলি ওই অটোমেশনটাও তেমন একটা কাজে আসবে না। বন্দর কর্তৃপক্ষ অনেকদিন ধরে বলছে তারা অটোমেশন করছেন, কিন্তু তাদের এখনো অনেক কাজ তারা ম্যানুয়ালি করছেন। তারা বারবার বলছেন আমরা পেপারলেস হব, কিন্তু আসলে যেটা কাস্টমস এজেন্ট এবং যারা বন্দর ব্যবহারকারী তাদের সাথে কথা বলে যেটা জানা যায়, সেটা হচ্ছে তাদের 60-70% কাজ এখনো ম্যানুয়ালি চলে। তো এই ম্যানুয়াল ওয়ার্কটা বন্ধ করতে না পারলে আসলে এবং নজরদারি বাড়াতে না পারলে
এইটা আসলে থামানো খুব মুশকিল। মিজানুর রহমান ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়ে দর্শকদের সাথে আসলে এই বিশ্লেষণটা তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ দেওয়ার। ধন্যবাদ ভাই। দর্শক, আমরা আলোচনা করলাম যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, চিটাগং পোর্ট থেকে আসলে 250টির মতো কন্টেইনার আমরা দেখেছি যে আসলে সেগুলোর হদিস পাওয়া যাচ্ছে না, এবং কেন আসলে ঘটনাটা ঘটেছে, কিভাবে ঘটেছে, এবং আসলে দায়টাও কেউ নিতে চায় না। এই ধরনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান চিটাগং পোর্ট অথরিটির মতো জায়গা, তো সেখান থেকে এই ধরনের হওয়া, ব্যবসায়ীরা যারা আমদানি করে থাকে তারা উদ্বিগ্ন, এবং এই বিষয়গুলো আসলে সামনে কিভাবে সমাধান করা যায় এবং মানুষের যে মালামাল সেগুলোর আপনার সুরক্ষা দেওয়া যায়, তো সেগুলো কিন্তু আসলে ব্যবসায়ীরা তাদের দাবি এগুলো। সো দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।